আমাদের আজকের গল্প ঈর্ষা। কলমে কল্পনা চক্রবর্তী। ও মা, কি মিষ্টি দেখতে! দেখো দেখো মা, চোখ দুটো কি সুন্দর! আর জানো মা, কি ফর্সা, এক্কেবারে মাখনের মতো। আমার তো বিয়ে বাড়িতে দেখেই চোখে লেগে গেছিল। মেয়ে শ্রুতির উচ্ছ্বসিত কণ্ঠস্বরে ভ্রু কুঁচকে তাকায় সমিতা। বলে, কই দেখি। হাত বাড়িয়ে শ্রুতির ফোনটা নিয়ে দেখে সমিতা ওর ভাইপো অতনুর বিয়েতে তোলা একটা গ্রুপ ফটো, আর একটা মেয়ে এটার সিঙ্গেল ফটো। হ্যাঁ, ফটোতে তো মেয়েটাকে বেশ সুন্দরই মনে হচ্ছে। নতুন ভাইপো বউয়ের বান্ধবী। সমিতার ছোট ছেলে মিথুনের সাথে সম্বন্ধের কথা গতকালই হোয়াটসঅ্যাপে বলেছিল ভাইঝি রূপা। আজ ফটো পাঠিয়েছে। পড়াশোনাতেও নাকি মেয়েটা বেশ ভালো, ম্যাথসে এমএসসি, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরিও করে। সমিতার ছোট ছেলে মিথুন ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সরকারের পদস্থ অফিসার। ভাইপোর বিয়েতে সমিতা যায়নি, যেতে পারেনি নয়, ইচ্ছে করেই যায়নি। ভাইবো নিমন্ত্রণের কোনো ত্রুটি করেনি, কিন্তু ভাইবো অতুল প্রেম করে বিয়ে করেছে শুনেই এই অ্যালার্জি। শরীর ভালো নেই, এই অজুহাতে কাটিয়ে দিয়েছে সমিতা। কিন্তু ও না গেলেও দুই ছেলে, বড় বৌমা অহনা, মেয়ে শ্রুতি, জামাই বরুণ, নাতনি সবাই গেছিল। ফেরার পর থেকে বিয়ে বাড়ির গল্পই হচ্ছে সারাক্ষণ। বস্তুত প্রেম করে বিয়ের একেবারেই ঘোর বিরোধী সমিতা, বিশেষত ওর বড় ছেলে তুতুনের প্রেম করে বিয়ে করার পর থেকে। সমিতার এখন বদ্ধমূল ধারণা, কোনো ভদ্রবাড়ির মেয়েরা প্রেম করে বিয়ে করে না। বাড়িতে শাসন থাকলে মেয়ে প্রেম করবে কি করে? যদিও আজকাল বেশিরভাগ বিয়েই প্রেমজ, সম্বন্ধ করে বিয়ে তেমন শোনাই যায় না। সমিতা নিজের মেয়ে শ্রুতিকে কিন্তু সম্বন্ধ করেই বিয়ে দিয়েছে। বরুণ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, কলকাতায় বাড়ি হলেও মুম্বাইতে থাকে শ্রুতিকে নিয়ে। সমিতা নিজেও ডাক সাইটে সুন্দরী ছিল এক সময়, এখনও এই বয়সেও কম সুন্দরী নয়। ছেলেরা তো দূর, কলেজের মেয়েরাই চোখ ফেরাতে পারত না তখন। সে তুলনায় স্বামী অগরনাথ নিতান্তই সাদামাটা মানুষ ছিলেন। শ্বশুর শাশুড়ি ছিল না, এক দুঃসম্পর্কের মামা অগরনাথের বিয়ে দিয়েছিলেন। বউ দেখে সবাই ধন্য ধন্য করেছিল, কিন্তু অগরনাথের মন পাননি কোনোদিন তেমন করে সমিতা। আসলে মানুষটাকে বুঝতেই পারেনি কোনোদিন ঠিক করে। সমিতা একটু বড় হবার পর থেকেই রূপের প্রশংসা শুনেই অভ্যস্ত ছিল। সবাই বলতো, সমী, তোর বর তো তোর পেছনে লাট্টু হয়ে ঘুরবে রে সারাক্ষণ। কিন্তু অগরনাথ বড় বেরসিক মানুষ ছিলেন। বিয়ের পর হানিমুনে যাবার কি স্বাদ ছিল সমিতার। কিন্তু কাজ পাগল অগরনাথ এসব বুঝলে তো। কর্তব্যবোধ যে কম ছিল মানুষটার তা নয়, কিন্তু আদিক্ষেতা, আদেকলিমিটা একেবারেই ছিল না। অথচ সমিতা সবসময় চাইতো ওর বরটা ওকে নিয়ে একটু আদেকলামও করুক, একটু চোখে হারাক, কিন্তু তা তো হয়ইনি। উপরন্তু আধবেলাতেই চলে গেল সমিতার ছেলে মেয়ে তিনটেকে ছোট রেখে। ছেলে মেয়ে তিনটেকে মনের মতো মানুষ করেছে সমিতা। পরপর দুই ছেলে, তুতুন আর মিতুন, মেয়ে শ্রুতি সবার ছোট। ছেলে মেয়ে সবাই মায়ের ন্যাওটা। বড় ছেলে তুতুন তো মা ছাড়া কিচ্ছুটি জানতো না এই কদিন আগে পর্যন্ত। সদা সর্বদা মায়ের দিকে তার নজর ছিল, আর ভাই বোনের প্রতি কর্তব্য। চাকরি পেয়ে প্রথম যেদিন মাইনে পেল তুতুন, জোর করে ওদের তিনজনকে শপিং মলে নিয়ে গিয়ে ওদের পছন্দ মতো উপহার কেনা, সিনেমা দেখা, বাইরে ডিনার করা, কি হইচই করেছিল। শুধু প্রথম দিন কেন, মাঝে মাঝে ছুটির দিনে সবাইকে টেনে নিয়ে বাইরে বেড়াতে যেত তুতুন, বাইরেই খাওয়া দাওয়া করত। সমিতার কোনো আপত্তিই টিকত না। আর মিতুন, শ্রুতি তো দাদার সাথে হইচইয়ে করতে এক পাড়া খায়। কি সুখের সময় ছিল সেদিনগুলো। তারপর অফিস থেকে ট্রান্সফার হয়ে চেন্নাই চলে গেল তুতুন। ওখানেই ওর সাথে কাজ করতো অহনা। প্রেম যখন তুঙ্গে, তখন শ্রুতি দাদার হয়ে খটকালি করেছিল। সমিতা শুনেই না করে দিতে পারত। তখনও তুতুন মায়ের ততটা দূরের ছিল না। বিয়ের আগে বারবার বলেছিল সমিতাকে, ও মা, তুমি খুশি তো? তোমার মত আছে তো এই বিয়েতে? সমিতা একটু অবাক হয়েছিল ওনাকে দেখে। কালো, রোগা, অতি সাধারণ দেখতে মেয়েটাকে কি করে পছন্দ হলো রাজপুত্রের মতো দেখতে ছেলেটার। ভাবত অহনার মধ্যে কি খুঁজে পেল তুতুন। কৌতুকে চোখ চকচক করছিল যখন বিয়েবাড়িতে সবাই বলেছিল বউ কিন্তু শাশুড়ির রং রূপের ধারে কাছেও নেই। নিজেই দাঁড়িয়ে থেকে বেশ ধুমধাম করেই তুতুনের বিয়ে দিয়েছিল সমিতা। আয়োজনের কোনো ত্রুটিই করেনি। কিন্তু বিয়ের পরেই কেমন বদলে গেল তুতুন।
সারাক্ষণ বউয়ের পেছনে পেছনে চরকির মতো ঘোরে। সারাদিন অহনা আর অহনা, আর কিছুই যেন চেনে না তুতুন। মাকেও আজকাল ওর দরকার হয় না, অহনাই এখন সব। যখন চেন্নাইয়ে থাকতো তুতুন, সমিতার খুব কষ্ট হতো, তাই বিয়ের পর কলকাতায় ট্রান্সফার নিয়ে বাড়িতে চলে এলো। কি খুশি হয়েছিল তখন সমিতা। অথচ এখন বাড়িতে থেকেও সমিতার থেকে শত যোজন দূরে তুতুন। তুতুনের জগতে এখন অহনা ছাড়া আর কেউ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সমিতা। অহনাকে দেখলে কেমন যেন একটা বিছুটির জ্বালা অনুভব করে সমিতা। বারবার মনে হয় এই মেয়েটা ওর তুতুনকে কেড়ে নিয়েছে। সহ্য করতে পারে না অহনাকে। নিজেকে গুটিয়ে নিয়ে দূরে সরে গেছে সমিতা। মিথুন আর শ্রুতির চোখেও দাদার এই পরিবর্তনটা ধরা পড়েছে। তবে ওরা এটা স্বাভাবিকই মনে করে। নতুন বিয়ের পর বউকে নিয়ে এটাই স্বাভাবিক। বৌদি অহনাকে ওদের বেশ ভালোই লাগে। খুবই দায়িত্বশীল মেয়ে। অফিস করে সাধ্যমতো শাশুড়ির খেয়াল রাখার চেষ্টাও করে। আসলে শ্রুতির বিয়ের পর কলকাতায় যখন ছিল, খুব বেশি মায়ের কাছেই থাকতো। কিন্তু বরুণের সাথে মুম্বাই চলে যাওয়াতে সমিতা বড় একা হয়ে গেছে। অহনাকেও ঠিক মেনে নিতে পারে না সমিতা। আর অহনাও সমিতার ব্যক্তিত্বের বেড়া পার করে কাছে যেতে পারে না। তাই শাশুড়ি বউয়ের একটা দূরত্ব রয়েই গেছে। সমিতাও তুতুন দূরে সরে যেতেই মিতুলকে যেন বেশি আঁকড়ে ধরেছে। সেটা মিতুনও বোঝে। তাই নিজে যতটা পারে সময় দেয় মাকে, ম্যানেজ করার চেষ্টা করে সব দিক। তবে মায়ের একটা ব্যাপারে মিতুন খুব অবাক হয়ে যায়। বৌদির প্রতি দাদার এই টান, ভালো লাগাটা মা সহ্য করতে পারে না। অথচ বরুণ যখন শ্রুতির জন্য পাগলামি করে, তখন মা নিজেই গদগদ হয়ে আত্মীয় স্বজনদের বলে, আমার শ্রুতিকে ছাড়া বরুণ চোখে অন্ধকার দেখে। মায়ের চোখে মুখে তখন কি আনন্দের ছটা। মিতুন চাকরি পেতেই সমিতা একদিন ঠাট্টা করে মিতুনকে বলেছিল, ভালোই হলো চাকরি পেয়েছিস, এবার দাদার মতো তুইও একটা মেয়ে দেখে শুনে বিয়ে করে ফেল। মিতুন সমিতার কথা শুনে হেসে উঠেছিল। সমিতা ভ্রু কুঁচকে রাগের ভান করে বলেছিল, হাসছিস যে, আমি কি কিছু খারাপ বলেছি? মিতুন মাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি খারাপ বলবে কেন? এত তাড়া কিসের? চাকরি পেয়েছি, 2-4 বছর ঘুরে ফিরে আনন্দ করে নি। তুমি কোনোদিন কোথাও যাওনি, সারা জীবন এই সংসারেই পড়ে আছো। সবসময় বলতে 4 ধাম দেখবে। তোমাকে আগে 4 ধাম ঘুরিয়ে দেখাবো, তারপর বিয়ে করব। তা কথা রেখেছে মিতুন। সরকারি এলটিসি নিয়ে 4 ধাম ঘুরিয়েছে মাকে। তাছাড়াও বছরে একবার করে ঘোরার প্রোগ্রাম করে। বোন ভগ্নিপতি দাদা বৌদিকেও সঙ্গে নিয়ে নেয়। পুরো সপরিবারে ট্যুর। কি হলো মা, তোমার মেয়ে পছন্দ হয়নি? শ্রুতি মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। বলে, অতুলদা অঙ্কিতার বাবা মায়েরও সাথে কথা বলেছে। ছোটদাকে ওদেরও খুব পছন্দ। অতুলদা বলছিল কলকাতায় ওরা আমাদের বাড়িতে আসবে সামনের রবিবারে। যদি তুমি রাজি হও, আজ বিকেলে অতুলদা তোমাকে ফোন করবে। তখন তুমি বললে তোমার ফোন নম্বরটা অঙ্কিতাদের দেবে। ওর মা বাবা তখন তোমার সাথে কথা বলবে। আর ওরা এখানে এলে তুমি দেখবে অঙ্কিতা খুব মিষ্টি মেয়ে, তোমারও ভালো লাগবে। দেখি মিতুনের সাথে কথা বলে ও বিয়ে করবে, ওর পছন্দটাই বড় কথা। মেয়েকে ফোনটা ফেরত দিতে দিতে বলে সমিতা। চায়ের ট্রে নিয়ে ঘরে ঢোকে অহনা। বলে, মা তোমার চা। তারপরে শ্রুতির দিকে তাকিয়ে বলে, কার বিয়ের কথা হচ্ছিল দিদিভাই? ছোটদার। সেই যে অতুলদার বিয়েতে মেয়েটাকে দেখলাম না, অঙ্কিতা নাম। তুমিও তো দেখেছো বৌদি, দেখোনি? কি সুন্দর না, ছোটদার সাথে খুব মানাবে। অহনাও হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, বেশ জলি মেয়ে, ভাইয়ার সাথে খুব মানাবে মা। ঠিক আছে ঠিক আছে, ওরা আসুক, দেখি আগে। মিথুন দেখুক, তারপর বিয়ের ব্যাপারে ভাবা যাবে। পরের রবিবারে অঙ্কিতা ওর বাবা মাকে নিয়ে সমিতাদের বাড়ি এলো। তার আগে অবশ্য অঙ্কিতার মা সমিতাকে ফোন করে আসার অনুমতি নিয়েছিলেন। সমিতাও আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। মেয়েটা সত্যিই যথেষ্ট সুন্দরী, গানও গাইল, বেশ মিষ্টি গলা। ওর বাবা মায়ের ব্যবহারেও যথেষ্ট ভালো এবং বিনীত ব্যবহার। মোট কথা সমিতা যেমনটা চায়, অঙ্কিতা এক্কেবারেই সেরকম। দুপুরের খাওয়া দাওয়ার পর শ্রুতি বলল, মা তুমি অ্যালবামটা আনো তো, কাকিমাদের ছোটবেলার ছবিগুলো দেখাবো। সমিতা নিজের ঘরে যেতেই মিতুনকে বলল, ছোটদা তুই অঙ্কিতাকে নিয়ে তোর ঘরে গিয়ে দুজনে একটু গল্প কর। তোর কিছু জিজ্ঞেস করার থাকলে করে নে, দুজনে ভালো করে দুজনকে যাচাই করে নে। ওরা দুজনে উঠে মিতুনের ঘরে যেতেই ড্রয়িং রুমে তুতুনকে অঙ্কিতার বাবা বলল, তুতুন, তোমরা সবাই সামনের সপ্তাহে সমিতাদিকে নিয়ে আসানসোলে আমাদের বাড়িতে এসো। ওখানেই বিয়ের কথা পাকা করা হবে। আমার মা আছেন, মায়ের খুব স্বাদ মিতুনকে দেখবে। তাছাড়া অঙ্কিতার পিসি পিসেমশাইও আসবেন।
ঠিক আছে কাকু, দেখি মা কি বলে। সমিতা অ্যালবাম বের করে ফেরার পথে মিতুনের ঘর থেকে মিতুনের গলা শুনল। আমি তো অতুলের বিয়ের দিন তোমাকে দেখেই ফিদা হয়ে গেছি। তাই? তাহলে সেদিন বলনি কেন? বাবা, সেদিন তোমাকে কি গম্ভীর লাগছিল, ওরম দেখাতে হয়, বলেই দুজনে একসাথে হেসে ওঠে। ওদের সম্মিলিত হাসির ঝর্ণাধরায় কেঁপে উঠল সমিতা। শির দ্বারা দিয়ে দ্রুত একটা তরল লাভাস্রোত বয়ে গেল। কেঁপে উঠল থরথর করে, চোখ দুটোও জ্বালা করছে। নিজের ঘরে ছুটতে ঢুকে পড়ে সমিতা। অ্যালবামটা রেখে নিজেকে সামলে নিয়ে ড্রয়িং রুমে ফিরে তুতুনের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলল, কিরে, ডাকছিলি কেন? এই যে শোনো না, কাকু বলছিলেন সামনের রবিবার আসানসোলে গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করতে। ওখানে কাকুর মা আছেন। সমিতা হেসে খুব মিষ্টি করে বলে, সে তো ভালোই, তবে অঙ্কিতা আর কোষ্ঠীটা একটু পাঠাতে হবে আপনাদের। আমার মিতুন তো আবার মাঙ্গলিক। গুরুদেব বলেছিলেন মিতুনের বিয়ের আগে ওদের দুজনের কোষ্ঠীটা একটু মিলিয়ে দেখে নেবেন। মাঙ্গলিক? একসাথে সকলেই বিস্ময়ে আছড়ে পড়ল। অহনা বলল, আজকাল কি কেউ এসব মানে না মা? কিন্তু সমিতা আর চোখে যা দেখার দেখে নিয়েছে। অঙ্কিতার মা বাবার মুখে চোখে একটা স্পষ্ট মেঘের ছায়া। সমিতা মুখ কাচুমাচু করে বলল, তোরা মানিস না, কিন্তু আমি তো একটু মানি। তাছাড়া অঙ্কিতার ঠাকুমাও নিশ্চয়ই ওসব মানেন, কি তাই তো? শুকনো মুখে অঙ্কিতার বাবা মা মাথা নাড়ে, আবছা গলায় বলে, কই, অতুল তো আগে বলেনি যে মিথুন মাঙ্গলিক। সমিতা সবার অলক্ষ্যে তৃপ্তির হাসি আসে। ভাগ্যিস ও ভাই বউ সুলেখার মুখেই শুনেছিল অঙ্কিতার জন্য মাঙ্গলিক নয়, এমন একটা ছেলে ওরা খুঁজছে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।